হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর বন্ধুরা, একটা কথা আবার বলছি, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আর কি, আমার এই ভিডিও, তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কোথার থেকে দেখছো। আমার খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো যখন দেখি না পড়তে। তো দেখো, আজকে তো রবিবার, ছুটির দিন, কিন্তু ছুটির দিন হলে কি হবে, বাড়িতে একটু প্রবলেম চলছে। তো তোমাদের সাথে শেয়ার করব, সবটাই শেয়ার করব, প্রবলেমটা কি সেটাও বলবো। তো দেখো, তাড়াতাড়ি করে উঠে এখন কাজ করে নিচ্ছি, যেহেতু ছুটির দিন অনেক কাজ আছে। অনেকগুলো জামা কাপড় ধোয়া আছে, জামা প্যান্ট, হাজব্যান্ডের, মেয়ের, আমার, তো ওগুলো সব ধোবো। আর ছুটির দিনই কিন্তু আমাদের যত কাজ দেখবে ছুটির দিনেই বেশি হয়। আর আমরা হাউস ওয়াইফ, মানে যারা আমরা ঘরে হাউস ওয়াইফ, আমাদের কিন্তু ছুটি নেই, ছুটি বলে কিছু নেই। আমাদের রোজই সংসারে সেই সকাল আর রাত, সারা দিন রাত আমাদের কাজ আর কাজ থাকেই, তাই না? তো দেখো, সমস্ত ঝাড়টার দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নিয়ে তারপরে স্নান টান করে রান্নাঘরে যাবো। তো সাথে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, যে সমস্ত কাজ সারা হয়ে গেছে আশিপাশি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি একই কথা বলি, কিন্তু দেখো, একই কথা বলতে কি বলো তো, সুখ যে কী জিনিসটা সেটা কোনোদিন পাইনি গো, বাপের বাড়িতেও না, শ্বশুর বাড়িতেও না। সেই যে বিয়ে হয়েছে 13 বছরের, তারপর থেকে তো অত্যাচার হয়েই যাচ্ছে। আর এখন তো নতুন করে একটা ঝামেলা চলছে বাড়িতে, লিখে দেওয়ার জন্যে বাড়ি। তো তার মধ্যে প্রবলেম মেয়ের পড়াশোনা করাতে পারছি না। আমার এই সার্জারি হয়েছে, আমি এখন সেলাইটা করতে পারছি না। এটা নিয়ে খুব মানে প্রবলেম চলছে, জানো তো বন্ধুরা। মাঝে মাঝে নিজেকে না ভীষণ অসহায় মনে হয়, কি বাড়ির থেকে কোথাও চলে যাই, নিজেকে শেষ করে দিই, নিজেকে মানে সুইসাইড করে ফেলি, নিজেকে হয়তো কাউকে দেখো, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, দুজনকে ফেলে আমি কোথাও চলে যাই। আবার যখন চিন্তা করি যে না, আমি চলে গেলে ওদের কে দেখবে, এমনিতে তো বাড়িতে এত রকমের প্রবলেম, এত মানে নিজের লোকই, নিজের দাদা বৌদি, দাদার ছেলে, তারাই তো মারতে আসে, বাড়ি লিখে দিচ্ছে না দেখে, এটা তো আছেই গো। তো সেই জন্য দেখো, আজকে ছুটির দিন কিন্তু আমাদের সেরকম কিছু রান্না হচ্ছে না, যেহেতু মন মেজাজ ভালো না, মেয়ের শরীর ভালো না। রবিবার আজকে ডাক্তার কাছে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ ডাক্তার ওখানে অ্যালাউ করেনি, তো এই জন্যে। তোমাদের তো আমি আগেই বলেছি বন্ধুরা, আমি ভিডিওটা করি খুব করে, আর সবাই তো আমাদের এখানে ভিডিও করে না, তো ওই জন্য একটু অসুবিধা হয়, সবাই অ্যালাউ করে না, তো দেখাতে পারিনি। তো ডাক্তার কাছে চলে এসেছি। তো বন্ধুরা সাথে থাকো, কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে আজকে, সাথে থাকো। তো শেয়ার করব হলো বন্ধুরা, মেয়ের পড়াশোনার ব্যাপারটা নিয়ে। তো ডাক্তার কাছ থেকে তো চলে এসেছি। তো একটা জিনিস আমার মনের মধ্যে সব সময় হচ্ছে, জানো তো, জানি টেনশন থেকে হতে পারে। আসলে বাড়িতে এরকম আমি কয়েকদিন ধরে দেখছি তো বাড়িতে কি প্রবলেম চলছে। তো সব সময় মনে হচ্ছে কি আমি মনে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছি, ওর থেকে আমি কিছু করে ফেলি গো। আমার আর ভালো লাগছে না, মেয়ের নিজে হাতে একটা মা হয়ে নিজের মেয়ের পড়াশোনাটা করাতে পারছি না। মানে বাড়ির এই ঝামেলার জন্য মনে হচ্ছে মেয়ের জীবন আমি নিজে হচ্ছে। এমনিতে বাড়িতে এই যে কতদিন দিয়ে চলছে, যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে মারার জন্য চেষ্টা করছে। তো দেখো বন্ধুরা, এই যে যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম, এসে এই যে আলু সিদ্ধ করেছি। আর আমি কিন্তু আলু সিদ্ধটা এইভাবে মানে শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মেখেছি, জানো তো। যখন ছোট ছিল না, আমি তো বলেছি তোমাদের যে আমার 6 মাসের বেবি, তো ও যখন ছোট ছিল ওকে আমি পড়তে বসাতাম। আমার তো সংসারে কেউ ছিল না, আমি একা, আর আমার বর মানে আমার হাজবেন্ড শঙ্কু, তো ও কাজে চলে যেত সকালে 6টার আগে, যে কোম্পানিতে কাজ করতো, সকালে 6টায় কাজে চলে যেত। আর এটা বছর পুরো ভেজে, তো মেয়ে, আমি কি করতাম, আমি কিন্তু খুব বেশি পড়াশোনা জানি না, কিন্তু আমার মেয়েকে আমি গাইড করে আমি নিজে ওকে সব কিছু শিখিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের পড়াশোনায়। তারপরে আমার মেয়েকে যখন পড়তে বসাতাম, বসে আমি সব কাজ সারতাম, সংসারের সমস্ত কাজ। তো মেয়েকে পড়তে বসিয়ে ওকে ছোটোবেলায় দিদিমণি রাখিনি, আমি পড়াতাম। তো ওকে আমি এইভাবে পড়াতাম যে একটা যদি ভুল করতো, বলতাম 3 লাইন বা 2 লাইন, একটা 4 লাইন লিখবি, তাহলে এইভাবে মানে ঠিক হয়ে যাবে। ভুলটা মুখে একটা বলতো, লিখতে একটা।
আবার লিখতো ঠিক, মুখে বলতো ভুল। তো তার জন্য কি করতাম, এত বানান ভুল করতো ছোটবেলায়। তো তার জন্য আমি কি করতাম, ওকে না এই বলতাম তো যে তুই জোরে জোরে পড়বি, এত জোরে পড়বি যেন আমি শুনতে পারি। আর আমার মেয়ে আমাকে ছোট থেকে খুব ভয় পেত। তো বলতাম কেন, যেহেতু দেখো আমি ওকে একা গাইড করতাম, আমাকেই সব কিছু করতে হয়েছে। তো মেয়েকে আমি সবসময় বলতাম জোরে পড়বি, আমি শুনতে পেলে কি হবে, একটা যদি বানান ভুল কোনো মুখে ভুল বলতো, পড়তো ঠিক বলতো ভুল, তো ওটা যদি আমি ঠিক করে দিতাম, তখন ওনা পড়ছে, দেখলাম যে না ভুল, আমি সাথে সাথে গিয়ে বলতাম এটা ভুল হয়েছে শোনাই, এটা ঠিক করে লেখ। তো তারপরে সেই ছোট থেকে নিজে হাতে মেয়েকে এইভাবে মানুষ করে গাইড করে এইভাবে পড়িয়ে, তোমরা বলো বন্ধুরা, এখন যদি আমার মেয়ের পড়াশোনাটা বন্ধ হয় তাহলে আমি কেন, আমার মতন আরো যা যা মায়েরা, মানে সব মায়েরাই, তারা বলো, আমাকে কমেন্টও জানিও যে এত কষ্ট করে এই 6 মাসের বেবিটাকে হাতে তুলো তুলো করে তাকে মানুষ করে বড় করে, সায়েন্সে তোমরা জানো কতটা খরচা পড়ানো। আমার মেয়ে যখন মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে তোমাদের কি বলবো, তখন ও, তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের দেখাবো। তো আমার মেয়ে যখন মাধ্যমিক রেজাল্ট পেয়েছে, খুব মানে ভালো রেজাল্ট করেছে, তখন বলছে মা আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। ওর বাবা, ওর বাবাকে এসে বলছে, বাবাই ডাকে, বলছে বাবাই আমি সায়েন্স নিয়ে পড়বো। ওর বাবা বলছে শোনা আমি পড়াতে পারবো না, এত খরচা, আমি কি করে পড়াবো। তখন স্কুলে যখন ওকে, আমাদের এখানে খুব ভালো একটা নাম করা স্কুল আছে কোয়েট, ও আগে গার্লসে পড়তো আমার মেয়ে। তো কোয়েটে যখন ওকে ভর্তি করি, ভর্তি করতে গেছি আর কি, তো ওখানে না ওর যারা বন্ধু ছিল, নাম ওঠেনি, অনেকেরই নাম ওঠেনি, ও বলছে মা আমার নাম উঠবে না। ও সায়েন্সে সব লেটার আছে, কেন উঠবে না। তো ও তবু টেনশন, ও একটুতেই টেনশন করে আমার মতো। তো যাই হোক, ওকে আমি যখন দিয়েছি, তো ওই স্যার বলছে, মানে ওর শরীরের, আমার মেয়ে তো এমনি খুব একটা সুস্থ থাকে না, তো সব কিছু ভেবে স্যার বলছে যে ওকে কমার্স দিলেই ভালো। তো আমি ওকে বললাম শোনা কমার্স নিয়ে, আমার খুব ইচ্ছা ছিল আমি কমার্স নিয়ে আমার মেয়েকে পড়াবো, ব্যাংকে চাকরি করবে, কেন যেহেতু ছোটবেলায় ইচ্ছা ছিল যে ও ডাক্তারি পড়বে, ছোট থেকে ডাক্তার হবে ডাক্তার হবে। তো কি বলতো, আমি যেহেতু দেখলাম মেয়ে চাপ নিতে পারছে না, মেয়ের খুব কমজোরি, অসুস্থ হয়ে পড়ে, তখন থেকে আমি ঠিক করলাম কমার্স নিয়ে যে কোনো একটা ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করবে, ওটাই ভালো। কিন্তু আমার মেয়ে যখন বড় হয়ে গেল, যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, তখন ওর মাথায় ঢুকেছে, ক্লাস 8 থেকেই ওর এটা চলছিল মাথার মধ্যে যে আমি ডাক্তারি পড়তে চাই। তো আমি বলতাম ঠিক আছে দেখা যাবে। তখন আমি বললাম মাধ্যমিক দিয়েছে এত চাপ, ও যদি নিতে না পারে, কেন বলো তো, আমার তো আগে ভিড়টা দেখতে হবে না, আমার মেয়ে 6 মাসের বেবি, তো কতটা চাপ নিতে পারবে কি পারবে, বলেছি না। ও খুব কান্নাকাটি করছে, না আমি এত ভালো রেজাল্ট করেছি, আমি সায়েন্সে সব লেটার, আমি কেন নেবো না। তো স্কুলে তখন বললো যে আপনি বললে তো হবে না, ও যেটা চাইছে ওকেই করতে দাও। বলছে তুমি যদি আমাকে জোর করে আমাকে কমার্স দাও, আমাকে আর্টস দাও, আমি কিন্তু ফেল করবো, আমি পড়বো না। তখন তোমরাই বলো বন্ধুরা, আমি যে ওকে এইসব শুনে আমি কোন মা চায়। তখন আমি বললাম ঠিক আছে তুই যেটা নিবি তোর ইচ্ছা মতন তুই পড়। তারপর খরচাটা আমি ওর বাবাকে এসে বললাম যে মেয়ে তো এরকম সায়েন্স নিয়েছে, ওর ইচ্ছা ও ডাক্তারি পড়ার, কিন্তু দেখা যাক 11-12 কীরকম পাস করে, ওর ইচ্ছা, ও সেইভাবে পড়ছে। তারপরে খরচা কি করবো, আমি তখন বললাম আমি যতদিন রাত খাটবো। আর আমার মেয়েকে ছোট থেকে না আমি ওই ওই স্কুলে হাত ধরে ধরে গাইড করে নিয়ে যাওয়া আসা, 4টে টিচার ছিল, নিয়ে যাওয়া আসা করেছি, সেই কষ্ট করে ওই দিনগুলোর কথা ভুলতে পারি না। এবার তখনই আমার শুরু হলো, মেয়ে যখন উচ্চ মাধ্যমিক দিল আর কি, চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সময় আমার শুরু হলো পেটে ব্যথা, সেই থেকে। তারপরে তো ডাক্তার বলে দিল আমার এই অবস্থা, আমাকে সার্জারি এক্ষুনি করতে হবে। আমি তখন বললাম যে আমি এক্ষুনি করতে পারছি না, মেয়ের পরীক্ষা চলছে, পরীক্ষার পরে। তখন তারপর তো হঠাৎ ঘোষণা করে দিল লকডাউন, 25শে মার্চ। আমার মেয়ের দুটো পরীক্ষা বাকি ছিল, সব পরীক্ষা হয়ে গেছিলো, আর ও বাকি যে পরীক্ষাগুলো হয়েছে ও সেগুলোতে সব লেটার পেয়েছে। আমার মেয়ে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। তো তখন মেয়ে এবার মেডিকেলের জন্য, ও নিটের জন্য পড়তে চায়, অনেক টাকা খরচা, 1,20,000 টাকা লাগবে ভর্তি হতে। আকাশ আছে আমাদের এখানে আর কি, যে কোনো যে সব স্টুডিওগুলো আছে। তো আমি তখন ভর্তি করবো দেখি টাকাটা রেখেছিলাম, কিন্তু পারলাম না, আমার তখন অপারেশন করতেই হবে, আমার 1,20,000 টাকা লাগবে অপারেশন। তার আগে তো আমার 2 লাখ টাকা চলেই গেছে। তখন কি করবো, আমাকে অপারেশন না করলে আমার এটা পুরো ক্যান্সার, কিছু করা যাবে না। তখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে না, আগে মাকে অপারেশন করি, মাকে সুস্থ করি। তখন আমি অপারেশন হয়ে গেলাম, এই তো 6 মাস হয়ে গেল অপারেশন, ফেব্রুয়ারিতে হয়ে যাবে, 14 ফেব্রুয়ারি। তো অপারেশন করার পরে মেয়েকে আর আমি ভর্তি করতে পারিনি, টিচার দিতে পারিনি।
আমার মেয়ের না ছোটোর থেকে ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। আমার যখন ফার্স্ট ধরা পড়ে আমার মেয়ে তখন স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 পড়ে, তখন ধরা পড়লো যে আমার পেটে এরকম সিস্ট হয়েছে ফার্স্ট। তো পেটে ব্যথা অনেক ডাক্তার অনেক জায়গায় দেখিয়েছি, ঠিক হয়নি। না হলে কি হবে, এখন অপারেশন করবে, এখন না, তখন আমার বয়স খুবই কম ছিল, তখন অপারেশন করবে না। না করলে ডাক্তার তখন বলছে এখন থাক, এখন তো অল্প বয়স, এটা 30-40 বছরে গিয়ে অপারেশন করবে। সেই থেকে পেটের সমস্যা, পেটে ব্যথা আর ডেলিভারি, আমরা তো বেবির কথা আর ভাবি না আমার মেয়ের জন্য। তারপরে তো এরকম বন্ধুরা এত কিছু ঝামেলা এত কিছু পরেও মেয়ে পড়েছে, আর আমি এই যে এখন কি হয়েছে, এখন আমি যাই হোক সুস্থ হয়েছি, সুস্থ মানে এই পেটে ব্যথা সেলাই আমি নিশ্চয় হয়ে তার কিছু করতে পারবো না, মেশিনও চালাতে পারবো না, আমি নিজেকে ভাবে আমি বেকার। তো এখন আমি কি করে মেয়েকে পড়াবো, কি করে পড়বে, ওর ভবিষ্যৎটা কি হবে, এইসব টেনশন করি। আমাকে ডাক্তার বলে আমার টেনশন করা চলবে না, কিন্তু আমি টেনশন করতে করতেই অসুস্থ হই। তোমরাই বলো আমি কী করবো, একটা মা সে এখন কী করতে পারে। আর এমন না যে কোনো কিছু জমিয়ে রেখেছি, কিছুই আর রাখতে পারি, সবই আমার পিছনে খরচা হয়েছে। মেয়ে রাতদিন পড়িয়েছি, আমরা দুজনে কাজ করে সেলাই মেশিন চালিয়ে, ওর বাবাটা কারখানা কাজ করে, তো সেসব করে আজকে করেছি, এইটুকু করেছি ঘর থাকার মতন, যেটুকু না করলে না। আর এখন তো আর কিছুই হচ্ছে না, এখন ভর্তি দিলাম, কিন্তু এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে আমি আর ভাবছি না, মেয়ের ভবিষ্যৎ। আমি মেয়েকে যদি আজকে না পড়াতে পারি তাহলে আমার মেয়ের কেরিয়ারটা কী হবে। এত কষ্ট করে মেয়েকে যে পড়ালাম আমি, ওর কেরিয়ারটা কি নষ্ট হয়ে যাবে? আমি শুধু এটাই ভাবি, ওর কেরিয়ারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি, আমার বেঁচে থাকার কী দরকার, আমি মরে গেলেই তো পারতাম, তাই না? আমি এখন এটাই ভাবি, আমি যদি মরে যাই, কিন্তু আমি বললাম আমার মেয়েকে কে দেখবে, আমার হাজবেন্ডকে কে দেখবে, আমাদের যেহেতু কেউ নেই। তো এগুলোর জন্য আমি সবসময় টেনশন করি। আর ডাক্তার আমাকে বলেছে আমার টেনশন একদম করা চলবে না, টেনশন করলে আমি হার্ট অ্যাটাক করতে পারি, আরও প্রবলেম হতে পারে। মানে আমার শরীরে যেসব জিনিসগুলো ছিল ধরে রাখা, সেগুলো সব বাদ দিয়ে দিয়েছে কেটে, যার জন্য। আর আমার মেয়ে যেহেতু পড়ছে, তো আমার মেয়ে সবই জানে, ও ডাক্তারের সাথে কথা বলেই আমাকে সার্জারি করিয়েছে ক্যান্সারের। যেহেতু মেয়ে সবসময় শান্ত লাগে, মা তুমি কাঁদবে না, তুমি সুস্থ হয়ে গেছো, তুমি কেন চিন্তা করছো? কিন্তু আমি তো চিন্তা করি, আমার মেয়ের বই কিনতে পারছি না, মেয়ের ভর্তি করতে পারছি না, ভালো টিচার দিতে পারছি না, কত ছেলে মেয়েরা পড়াশোনা করেনি, আমরা আমার বাপের বাড়ি অর্থের জন্য পড়াশোনা করতে পারিনি। তারপরে অর্থের জন্য কি আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, মা বাবা যেহেতু মানুষ খাওয়াতে পারতো না, খেতে দিতে পারতো না, পড়াশোনা কীভাবে করায়, তো বিয়ে দিয়ে দেয়। আমি সেটা আমার মেয়ের মধ্যে আমি সেটা চাইনি কোনোদিন, যার জন্য আমরা একটা ভেবে নিয়েছি যে ওকেই আমি ভালো করে মানুষ করবো, অনেকগুলো বাচ্চা নিয়ে আমি খাওয়াতে পারবো না, মানুষ করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি কি করেছি, আমরা একটা ভেবে নিয়েছি তাকে, তার ভবিষ্যতের কথা ভেবে তাকে মানুষ করার জন্য। আর এখন আর তার থেকেও যেটা মেয়ের মা, আমি পাপ করেছি তাই আমার মেয়ে হয়েছে, এটা তো আছেই, শ্বশুরবাড়িতে সবসময় এসব কথা শুনি। তো এখন কি করবো বন্ধুরা, তোমরাই বলো। মেয়ের কথা, আমার মেয়ের পড়াশোনাটা, আমার মেয়ে জয়েন্টে বসবে, মেয়ে আছে যে জয়েন্ট আছে মেডিকেল, ওটাতে বসবে, একটা টিচার দিতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না। তো ওগুলো তোমরা আমাকে কমেন্ট জানিও। আমার মেয়ে না যেহেতু 6 মাসের বেবি, ওর প্রচন্ড ঠান্ডা লাগে, এত ঠান্ডা থাক, এত বড় হয়েছে এখনো ঠান্ডা, একটু বৃষ্টির জল, একটু রোদ্দুরের তাপ লাগলে, বৃষ্টির জলের হাওয়া লাগলে একটু গলার মতো সবসময় ভেজিয়ে রাখতে হয়। যদি একদিন শ্যাম্পু দেয় সাবান মাখে ব্যাস, তো একদিন সাবান মাখতে একদিন শ্যাম্পু করতে হয়, হজম হয় না সব কিছু, একটুতেই বমি করে ফেলে। এই যে সমস্যাগুলো আমার এখনো ঠিকই হচ্ছে না, ভালো একটা ডাক্তার দেখাবো, আমি তো সবই অপারেশন করলাম, ওকেও তো সেইভাবে চিকিৎসা করবো, নিয়ে যাবো, তার মধ্যে ওরই পড়া সমস্ত খরচা, তো আমি আর কি করবো, তোমরাই বলো আমাকে। তোমাদের যদি কিছু জানা থাকে, এরকম যদি কোনো মানে কমজোরি বেবি 6 মাসের কারো এরকম বেবি হয়ে থাকে, তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, যে আমার বেবিকে আমি যাতে যেভাবে হোক ওকে সুস্থ করতে পারি। তোমরা ভাবতে পারছো এটা 750 গ্রামের বাচ্চা বেবি, তাকে কিভাবে মানুষ করে, মানুষ করে মানে তৈরি
কিছু তৈরি হয়নি তার মধ্যে। তাকে আমরা বাড়িতে রেখে, ডাক্তার তো বলেছিল কাছের ঘরে রাখতে, মেডিকেলে ভর্তি করতে, তো আমার বাড়ির লোক রাখেনি, বলে না হসপিটালে থাকলে যত্ন করবে না, ওরা মেরে ফেলবে। তো হাসপাতালে তুলতে বলেছিল, আমরা তুলিনি। তো তারপর থেকে আমার বাচ্চাকে আমি বাড়িতে এনে ওকে সেইভাবে আমার মা বাবা ছিল সবাই মিলে তখন ওকে এ করা হয়েছিল। কিন্তু যতই যাই বলুন সেই জিনিসগুলো তো কিছু কিছু রয়ে গেছে, কিন্তু এখনো ঠিক হয়নি, তাই না? তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আজকে তোমাদের সাথে যা পেরেছি শেয়ার করেছি। রান্না তো দেখেছি, তখন সারাদিন যেটুকু করেছি কম ক্যামেরা স্ট্যান্ড এদিকে যেটুকু পারছি করছি। এই যে এবার মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে স্নান করবো, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। টেবিল টেবিল সব পরিষ্কার করে এই যে মুছে রেখে দিচ্ছি। তারপর দেখো ওটা কি আছে এখানে, খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা তো 9টার মধ্যে খাই, জানো। আসলে খাওয়াটা তো শেয়ার করা হয়নি, আমার স্ট্যান্ডার জন্য আর কি করতে পারছি না, হাতে ধরে ধরে আমাকে করতে হয়। তো খেতে বসে তো আর হাতে ধরে রাখা যায় না, আর মোবাইলটা রাখার একটা জায়গা লাগে, সেটা নেই। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো না লাগলেও দেখো, আর কি বলবো। আর আমাকে একটু সাপোর্ট করো। কালকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো শুভরাত্রি, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।